আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ই-কমার্স সাইট থেকে কোরবানির গরু কিনে প্রতারণার শিকার হয়েছিলেন বাণিজ্য মন্ত্রীও। করোনায় দেশে 21 জনের মৃত্যু। মঙ্গলবার একদিনে সারা দেশে দেয়া হবে 80 লাখ ডোজ করোনার টিকা। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে রাজনীতিতে আরও নিচে নেমে গেছে বিএনপি, বলছে আওয়ামী লীগ। পাঠ্য বইয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে খণ্ডিত তথ্য থাকায় এনসিটিবির চেয়ারম্যান ও সদস্যকে তলব করেছে হাইকোর্ট। এবং নদী দখলমুক্ত করতে সরকারি বেসরকারি স্থাপনা দেখা হবে না, হুঁশিয়ারি নৌ পরিবহন প্রতিমন্ত্রীর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ই-কমার্স সাইট থেকে কোরবানির গরু কিনে রীতিমতো প্রতারিত হয়েছেন খোদ বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। বাজারে সুষ্ঠু প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ নিয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত আলোচনায় অংশ নিয়ে সেই তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। এ সময় তিনি বলেন, 50% পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন ডেস্টিনি ও যুবকের প্রতারিত গ্রাহকরা। ফজলে রাব্বির রিপোর্ট। একটা গরু কিনলাম 1 লক্ষ টাকা, তারপর বসে আছি কবে গরু আমাকে ডেলিভারি দেবে, কবে কি করবো, এইসব চিন্তার মধ্যে আছে। 6-7 দিন পর বলো কি সেই গরু আর নাই, কি হলো সেটা বলে সেই গরু আরেকজন নিয়ে চলে গেছে। আমি মন্ত্রী, আমারই যদি গরু না থাকে তাহলে আর কি, আরেকটা গরু দেখালো, আমাকে ছবি দিয়ে পাঠালো যে এই একটা গরু আপনার জন্য আছে। বলে আচ্ছা কি করা যাবে, আমি তো তাদের হাতে বন্দি, মানে এখন দিলে একটা হয় আর কি। 1 লাখ টাকা না 87,000 টাকা দাম, তখন ভালো আমার তো 13,000 টাকা না টাকা বেঁচেই গেল। তারপর বললো যে এই 13,000 টাকার মধ্যে আপনাকে একটা খাসি হতো। সব কিন্তু তারাই বলছে, আর আমি শুনেই যাচ্ছি। 2 বছর আগের অনলাইন কেনাকাটায় স্বয়ং বাণিজ্য মন্ত্রীর বিরূপ অভিজ্ঞতাও আটকাতে পারেনি এই খাতের প্রতারকদের, বরং প্রতারণার মাত্রা বেড়েছে বহুগুণে। এখন গোটা ই কমার্স ব্যবসার উপর আস্থা হারাতে বসেছেন সারা দেশের লাখ লাখ গ্রাহক। প্রতিযোগিতা কমিশনের আলোচনায় উঠে আসে ই কমার্সের সম্ভাবনাময় চিত্র। সঠিক সময়ে সঠিক পণ্য দিয়ে গ্রাহকের আস্থা অর্জন করেছেন অনেক ব্যবসায়ী। কয়েকজনের প্রতারণার কারণে 30,000-এরও বেশি ই কমার্স ব্যবসায়ী যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য আইন সংশোধন ও মনিটরিং জোরদার করা হচ্ছে বলে জানান প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান। আমাদের আইনগত কিছু দুর্বলতা রয়েছে, সেটি হচ্ছে যেমন ড্যামেজ কম্পেনসেশন একটি বিষয়। ভারতের আইনে ড্যামেজ কম্পেনসেশন দেওয়ার সুযোগ আছে। আজকে যদি জরিমানা হয় এন্টি কম্পিটিটিভ বিহেভিয়ারের কারণে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে, এই জরিমানার টাকা কিন্তু গ্রাহক পাবে সরকার, কিন্তু ড্যামেজ কম্পেনসেশন যদি থাকতো সুযোগটা, তাহলে আমরা সেই সুযোগটা দিতে পারতাম। ডেস্টিনি ও যুবক নতুন ধরনের ব্যবসার ফাঁদে ফেলে গ্রাহকের অন্তত 7,000 কোটি টাকা আটকে রাখা প্রসঙ্গে টিপু মুনশি জানান, 50% পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারে প্রতিষ্ঠান দুটির গ্রাহক। এ নিয়ে কাজ করছে আইন মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় যদি মনে করি যে তাদের যে সম্পদ রয়েছে সেই সম্পদের দাম অ্যাপ্রিসিয়েট হয়েছে, অনেক বেশি বেড়েছে, হয়তো আমার ধারণা এই দাম যদি আজকে ন্যায্য মূল্যে এটা প্রপারলি বিক্রি করে দেওয়া যায়, তাহলে অন্তত আমার ধারণা যে 50 থেকে 60% মানুষকে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে দেওয়া যাবে। কিন্তু সেটা আমি চাইলে বাণিজ্য চাইলে হবে না। প্রতারণার সমস্যার ফাঁদে আটকে না ফেলে সম্ভাবনাকে কাজে লাগিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মের এই ব্যবসার এগিয়ে যাওয়া নিশ্চিত করার তাগিদ দিয়েছেন আলোচকরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা আরও কিছুটা কমেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সবশেষ 24 ঘন্টায় 21 জন মারা গেছেন, যা গত 26 মের পর সবচেয়ে কম। সেদিন মারা যান 17 জন। গত একদিনে সর্বোচ্চ 10 জন মারা গেছেন ঢাকা বিভাগে। এই নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27,414 জনে। 22,221টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 980 জনের শরীরে। শনাক্তের হার 4.41%। এই নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হয়েছেন 15,51,351 জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামী মঙ্গলবার সারা দেশে 80 লাখ ডোজ করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ উপলক্ষে 6,000-এরও বেশি কেন্দ্রে একাধিক শিফটে চলবে এই টিকা প্রদান কার্যক্রম। এতে অগ্রাধিকার পাবেন বয়স্ক, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট।
তৃণমূল পর্যায়ে করোনার টিকা নিশ্চিত করতে আবারও বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সারা দেশে ৮০,০০০ স্বাস্থ্যকর্মী এই ক্যাম্পেইনের মাধ্যমে ৮০ লাখ ডোজ টিকা প্রদান করবে। যতক্ষণ না পর্যন্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ না হবে ততক্ষণ ভ্যাকসিন কার্যক্রম চলবে বলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান মন্ত্রী জাহিদ মালেক। তবে প্রথম ২ ঘন্টা বরাদ্দ থাকবে ৫০ ঊর্ধ্ব নারী পুরুষ ও প্রতিবন্ধীদের জন্য। আমাদের লক্ষ্য ২৮ তারিখে প্রায় ৮০ লক্ষ ভ্যাকসিন দেওয়া। আমরা ইতিমধ্যে প্রায় ৪৫ লক্ষ ভ্যাকসিন এর আগে একবার আমরা দিতে সক্ষম হয়েছি। আমাদের সক্ষমতা বৃদ্ধি করার জন্য এবার আমরা টার্গেট দিয়েছি ৮০ লক্ষ। মন্ত্রী জানান প্রথম পর্যায়ের ক্যাম্পেইনে একদিনে ৪৫ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর জন্মদিনে ৮০ লাখ ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণে জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী ও সাংবাদিকদের সহযোগিতা চান তিনি। এই বড় কর্মযজ্ঞ যেটা আমরা ২৮ তারিখে করতে যাচ্ছি, যার প্রস্তুতি আমরা বেশ কিছুদিন যাবৎ নিচ্ছি, এটা সফল হবে যদি আমাদের সাংবাদিক ভাইরা সুন্দর প্রচারণা করেন, আমাদের ডাক্তার, নার্স সকলের সহযোগিতা এই কর্মযজ্ঞ সফল হবে। এখন পর্যন্ত ৫,৫২,০০,০০০ টিকা দেশে এসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তার মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২,৪২,০০,০০০ এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১,৬০,০০,০০০ মানুষকে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, রাজধানী ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে পরিবহন নেতাদের বৈঠক শেষ হয়েছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে। আমাদের এই সভায় ছিলেন এবং আমরা সবাই একমত পোষণ করেছি যে যেইগুলি তাৎক্ষণিকভাবে আমরা মিটিয়ে ফেলা সম্ভব সেগুলি আমরা, যেটা নাকি আমাদের রুস্তম সাহেব বললেন, সেটা আমরা ব্যবস্থা নিয়েছি এবং যেইগুলি একটু সময় লাগবে সেগুলোরও আমরা ধীরে ধীরে বাস্তবায়ন করব। সেগুলো আমরা তাদেরকে যথাযথভাবে আমরা বলে দিয়েছি। সেগুলোর প্রক্রিয়া সবাই একসাথেই চলবে, যাতে করে তাদের এই 10 দফা দাবি গুলি বাস্তবায়ন হয়। আমাদের কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং সারা দেশে শ্রমিকরা অলরেডি গাড়ি চালানোর জন্য সকাল থেকে এখন থেকেই গাড়ি চালানোর জন্য আমাদের কর্মসূচি, আমরা মাননীয় মন্ত্রীর পরিশ্রমের অনেক পরিশ্রম করছে আমাদের নিয়ে, সেই পরিশ্রমের বিনিময়ে দাবি দেওয়া মানিয়ে নেওয়ার স্বার্থে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি এবং এখন থেকে সারা দেশের শ্রমিককে গাড়ি চালানোর জন্য আমরা অলরেডি নির্দেশ দিয়ে দিচ্ছি গাড়ি চালানোর জন্য। আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম, আমি বাংলাদেশ ট্রাক মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব। আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম। দর্শক, রাজধানী ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ চলছিল পরিবহন মালিক সমিতির, আপনারা দেখছিলেন। এখন চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। করোনাকালে প্রায় 52% নারী স্বাস্থ্য পরিচর্যা সামগ্রীর স্বল্পতায় ভুগছেন। এ সময় জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হয় অতিরিক্ত 2,35,000 শিশু জন্ম নিয়েছে। এমন বাস্তবতায় বিশ্ব গর্ভনিরোধ দিবসে বিশেষজ্ঞরা বলছেন, কর্মী সংকটের কারণে দুর্গম অঞ্চলে জন্ম নিয়ন্ত্রণ সেবা পৌঁছানো যাচ্ছে না। তাদের মতে পরিবার পরিকল্পনায় জীবন রক্ষাকারী পদ্ধতি ব্যবহার বাড়ানো গেলে মা ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব। শরফুল আলমের রিপোর্ট। 50 বছর আগে একজন মা গড়ে 5 থেকে 7 জন সন্তান জন্ম দিলেও এখন নিচ্ছেন 2 জন। এই সময় জন্মনিরোধ বিভিন্ন সামগ্রী ব্যবহার বেড়েছে 62%। তবে শহরের তুলনায় বস্তি ও গ্রামীণ নারীদের কাছে এখনও গর্ভনিরোধ সামগ্রী যাচ্ছে কম। এই সেবা না পাওয়ার কথাও বলছেন অনেকেই। ঠিক সমস্যা হয় তৃণমূল এলাকায় এবং স্লাম এরিয়াগুলোতে, যেরকম আমাদের রোহিঙ্গা, তারপরে আমাদের যে বস্তি এলাকা যেগুলো আছে সেইগুলোতে কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য খুবই জরুরি দরকার। সেখানে অবশ্যই আমাদের যেটা স্বাস্থ্যকর্মী বাড়ানো। মহামারী করোনায় মা ও শিশু স্বাস্থ্যসেবা সবচেয়ে বেশি ব্যাহত হয়েছে। ইউএন উইমেনের তথ্য অনুযায়ী করোনাকালে প্রায় 52% নারী স্বাস্থ্য পরিচর্যা সামগ্রীর স্বল্পতায় ভুগেছেন। সময়মতো জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী না পাওয়ায় দেশে গত 2 বছরে প্রায় 2,35,000 অতিরিক্ত শিশু জন্ম নিয়েছে, যাদের বেশিরভাগেরই জন্ম বাসায় ও অদক্ষ দাত্রীদের কাছে। জন্ম নিয়ন্ত্রণ সেবাগুলো কেন্দ্রে পৌঁছানোর জন্য সবচেয়ে প্রথম যে বাধাটা, সেই বাধাটা হচ্ছে আমাদের কর্মীর স্বল্পতা। কর্মীর স্বল্পতার পাশাপাশি
আমাদের এই চ্যালেঞ্জের মধ্যে আছে দুর্গম এলাকায় আমাদের এই সেবাগুলো নিয়ে যাওয়া। অনাকাঙ্ক্ষিত কারণেই গর্ভধারণ হয়েছে, সংখ্যা বেড়েছে এবং সেটিকে আমাদের সেবা বা অ্যাড্রেসও করতে হয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণে প্রাতিষ্ঠানিক প্রসবের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আর তাহলেই মাতৃস্বাস্থ্য কৌশল অনুযায়ী 2030 সালের মধ্যে প্রাতিষ্ঠানিক প্রসব 47 থেকে বেড়ে 85 ভাগে উন্নীত করা সম্ভব বলে মনে করেন তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার সমালোচনা করে বিএনপি রাজনীতিতে আরও এক ধাপ নিচে নেমে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে অসহায়দের মধ্যে রিকশা বিতরণ ও আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। রোহিঙ্গা প্রত্যাবাসন ও করোনার টিকা নিয়ে জাতিসংঘে প্রধানমন্ত্রীর জোরালো বক্তব্য রাখলেও বিএনপি ব্যর্থতার অভিযোগ করছে বলেও দাবি করেন তিনি। আপেল মাহমুদের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজন করে আলোচনা সভার। জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা ও অর্জন নিয়ে বিএনপি নেতাদের নেতিবাচক মন্তব্যের সমালোচনা করেন দলের নেতারা। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিশ্ব নেতারা ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সরকার ও শেখ হাসিনার সাহসিকতা এবং দূরদর্শিতা নিয়ে প্রশংসা করলেও বিএনপি তা স্বীকার করতে চায় না। আমার অবাক লাগে মির্জা ফখরুল বলে এই সফরে কোনো অর্জন নেই। মির্জা ফখরুল সাহেব দুনিয়ার কোনো খবর রাখেন না। জাতিসংঘের অধিবেশনে প্রত্যেকটি ফোরামের বক্তব্য, মূল অধিবেশনে শেখ হাসিনার বক্তব্য সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। বিএনপি দেশে আবারও জ্বালাওপোড়া ও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে বলেও এ সময় অভিযোগ করেন আওয়ামী লীগ নেতারা। পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসবার স্বপ্ন দেখুক, ওদের সেই স্বপ্ন দিবা স্বপ্নেই পরিণত হবে। এই মিথ্যাচার বিভ্রান্তি করে দেশকে অস্থিতিশীল করার যে অশুভ চক্রান্তে লিপ্ত আছে এদের বিরুদ্ধে সজাগ থাকতে। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে অসহায়দের মাঝে রিকশা তুলে দেন দলের নেতারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। সরকার পতনের জন্য ঐক্যের ডাক দিলেও বিএনপির সহযোগী দলগুলোর মধ্যে চরম অনৈক্য চলছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলা আওয়ামী লীগের সভায় তিনি এ মন্তব্য করেন। পুরো বিশ্ব যখন প্রধানমন্ত্রীর প্রশংসা করছে, সে সময় বিএনপি ভিন্ন কথা বলায় দলটির নেতাদের অন্ধ এবং বধির বলেও আখ্যা দেন হাসান মাহমুদ। বিএনপির যে এরকম প্রতিদিন ভাগাম্বর, এগুলো আসলে জনগণ শুনতে শুনতে জনগণের কান জ্বালাপলা হয়ে গেছে এবং খালি কলসি যেমন বেশি বাজে, বিএনপিও ঠিক সেরকম বেশি বাজে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সরকারের কোনো অর্জন নেই বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষায়, নিজেদের নেতিবাচক দিকগুলো আড়াল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যাচার করেছেন। কৃষক দলের নতুন কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। রোহিঙ্গা ইস্যুকে নিয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী বলুন বা সরকার বলুন, তারা কোনো ইতিবাচক ভূমিকা পালন করেনি। মিথ্যাচার করেছেন, যে মিথ্যাচারগুলো আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি তার সম্পর্কে যে সমস্ত বক্তব্য পত্র পত্রিকায় বা মিডিয়াতে উঠে এসেছে সেটাকে খণ্ডন করবার জন্য তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে অনেকগুলো নেতিবাচক কথা বলেছেন, যার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়ে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে ভুল ও খণ্ডিত তথ্য থাকায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি চেয়ারম্যান ও একজন সদস্যকে তলব করেছে হাইকোর্ট। আগামী 10 নভেম্বর তাদের সশরীরে আদালতে উপস্থিত হয়ে এই বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি এ আদেশ দেয়। একই সাথে পাঠ্যপুস্তকে ভুলের জন্য সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। হুমায়ুন চিশতির রিপোর্ট।
নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলা হয়েছে দলীয় নেতা, হবে আওয়ামী লীগের সভাপতি। আরেক জায়গায় তাকে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি বলা হয়েছে, যদিও স্বাধীনতার ঘোষণাপত্রে শেখ মুজিবুর রহমানকে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি। একই বইয়ে সংবিধানের 11 অনুচ্ছেদের লাইনও ভুলভাবে তুলে ধরা হয়েছে। একইভাবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে বঙ্গভবনকে লেখা হয়েছে প্রেসিডেন্ট ভবন। এমন অনেক ভুল সংশোধন করতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবিকে চিঠি দিলেও কোনো সমাধান হয়নি। গত 6 সেপ্টেম্বর হাইকোর্টের দ্বারস্থ হন এক অভিভাবক। প্রাথমিক শুনানি শেষে রুল জারির পাশাপাশি এনসিটিবির চেয়ারম্যান ও একজন সদস্যকে তলব করে উচ্চ আদালত। এই ধরনের দায়িত্বহীন এবং দায়সারা প্রকাশ পাঠ্যপুস্তকের এগুলো কেন অবৈধ নয় এই মর্মে রুল দিয়েছে এবং এইগুলো সংশোধনের জন্য কার্যকর ব্যবস্থা কেন নেওয়া হবে না সেটাও রুল দিয়েছেন। এছাড়া আগামী 10ই নভেম্বর পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মেম্বার ওনাদের দুজনকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার জন্য মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন। মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় থাকার পরও পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধ নিয়ে এত ভুল দুঃখজনক বলে মন্তব্য করেন আদালত। রুলের জবাবে সন্তুষ্ট না হলে প্রয়োজনে শিক্ষা সচিবকে তলব করা হবে বলেও জানান হাইকোর্ট। বঙ্গবন্ধু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম মহামান্য রাষ্ট্রপতি, এটা তো প্রশ্ন থাকে না। ওনাকে নিয়ে যদি তথ্য বিকৃতি হয় তাহলে এটা তো গ্রহণযোগ্য না। মুক্তিযুদ্ধের পক্ষে সরকার ক্ষমতায় আছেন এবং তারা চেষ্টা করছেন, তার মধ্যে কারা রয়েছেন এরকম কাজগুলি করছেন, কারই উদ্দেশ্যে কেন করছেন, এই তদন্ত হওয়ার দরকার। শিক্ষা সচিব, এনসিটিবির চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। নদী দখলমুক্ত করতে সরকারি বেসরকারি স্থাপনা দেখা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বছরের পর বছর ধরে থাকা এসব স্থাপনা অপসারণ করতে আরও সময় প্রয়োজন। জাতীয় ক্রীড়া পরিষদের নদী দিবসে আলোচনায় তিনি এসব কথা বলেন। আদ্দিন সজীবের রিপোর্ট। নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো ভালো নেই, দখল দূষণে নদী হারাচ্ছে তার সৌন্দর্য। নদীরক্ষা কমিশনের তথ্য অনুযায়ী দেশের সবচেয়ে বেশি নদী দখলদার এখন খুলনা বিভাগে 11,245 জন, ঢাকা বিভাগে এ সংখ্যা 8,890, বরিশালে 8,611, ময়মনসিংহে 4,848, চট্টগ্রামে 4,704, রংপুরে 2,760 এবং রাজশাহীতে 2,044 জন দখলদার আছে। নদী দখলদারের সংখ্যায় সবচেয়ে কম সিলেটে 2,044। কমিশনের প্রতিবেদন অনুযায়ী সারা দেশে উচ্ছেদ হয়েছে 18,579টি। অনেক হয়তো বিত্তশালী মানুষ নদীর পাড়ে গিয়ে তাদের কলকারখানা তৈরি করে, তারা মনে করেছে যে না, এটা দখল না, এটা মনে হয় আমার, এটা প্রাপ্য, এটা আমার অধিকার। এটা তো রাতারাতি এই দখল মুক্ত করা বা অপসারণ করা সম্ভব নয়, তবে আমরা কাজ করছি। অবৈধ দখল উচ্ছেদের জন্য বছরব্যাপী অনেক কার্যক্রম ঘোষণার পরেও থামছে না দখল। আলোচকরা বলছেন, নদী বাঁচাতে সরকারি সব সংস্থাকে একসাথে কাজ করতে হবে। ফুড ডিপার্টমেন্ট ওনারা আমাদের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি জুড়ে দিলেন। তারা নদীর মধ্যে স্থাপনা নির্মাণ করলেন, সাইলো বানাবেন। আপনি সরকারি কর্তৃপক্ষ, আপনি এই আইন ভঙ্গ করবেন কেন? আপনারা উত্তরে খুব ভালো কথা বলছেন যে নদীকে রক্ষা করা যেরকম দরকার, জনগণকে অনাহার থেকে রক্ষা করার সেরকমই দরকার। এইরকম খোরা যুক্তি দিয়ে চলবে না। এই জেলা প্রশাসনের মাধ্যমে কারা এই বিষয়গুলোকে দখল করে আছে, জবরদখল করে আছে, তাদেরকে চিহ্নিত করে সেখান থেকে উৎখাত করার জন্য সমন্বিত কার্যক্রম অবশ্যই নিতে হবে। নদী রক্ষায় জেলা পর্যায়ের প্রশাসনকে আরও তৎপর হওয়ার তাগিদ দেন আলোচকরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। কুমিল্লায় মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় হেফাজত ইসলামের নেতা মামুনুল হক ও খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আদালতে হাজিরা দিয়েছেন। কুমিল্লার 7 নম্বর আমলি আদালতে হাজিরা দেন তারা। শুনানি শেষে আগামী 23 ডিসেম্বর পরবর্তী হাজিরার দিন ধার্য করেন বিচারক ইরফানুল হক চৌধুরী। পরে মামুনুল হক ও খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়। এবং মামুনুল হক সহ আরো অজ্ঞাতনামা অনেক আসামি আসছে। তো টোটাল আসামি কতজন এটা সিএস দাখিল করার পরে বলা যাবে। এখনো মামলা তদন্তাধীন আছে। এই মামলাটা বিজ্ঞ আদালত উভয়পক্ষের শুনানি ক্রমে আগামী 23/12/2021 তারিখ চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছে।
আগামী মঙ্গলবার থেকে পুরোপুরি চালু হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের RT-PCR ল্যাব। এ তথ্য জানিয়ে সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুল ইসলাম বলেছেন, ওই দিন থেকে বিমানবন্দরের ল্যাবেই করোনা পরীক্ষা করতে পারবেন বিদেশগামীরা। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, আগামী বছর চূড়ান্ত হবে পর্যটন ব্যবস্থার উন্নয়নে সরকারের মহাপরিকল্পনা। একরামুল হক সায়েমের রিপোর্ট। বিমানবন্দরে RT-PCR ল্যাব বসিয়ে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা করার সরকারি সিদ্ধান্ত হয় গত 6 সেপ্টেম্বর। ওই দিন মন্ত্রিসভার বৈঠকে 2-3 দিনের মধ্যেই এই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। যদিও তার বাস্তবায়ন হয়নি 20 দিনেও। চলছে ল্যাবের পরীক্ষামূলক কার্যক্রম। সম্মিলিতভাবে আমরা কাজ করে একটা ব্যবস্থাপনা তৈরি করেছি আমাদের বিমানবন্দরের ভিতরে। টেস্ট রান দিয়ে যদি এটা সাকসেসফুল হয় এবং সেফ ডিক্লেয়ার করে আমরা এয়ারলাইনগুলোকে অবহিত করব এবং আশা করছি 28 তারিখের থেকে, কারণ যেহেতু 48 ঘন্টা আমাদেরকে সময় দিতে হবে একটা এয়ারলাইনকে টিকিট কাটা, এবং টিকিট কাটাটা শুধু না, এটা প্রত্যেকের যাত্রীকে 48 ঘন্টা পূর্বে তাদের PCR টেস্ট করতে হবে। আশা করছি 2-3 দিনের ভিতরেই মানে পুরোপুরিভাবে যাত্রা শুরু হয়ে যাবে। তবে ইতিমধ্যে কিন্তু অলরেডি যাত্রা হয়েছে। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল যে আমরা যেন দ্রুত বাস্তবায়ন করি। সেজন্য কিন্তু আমরা একটা টেস্ট কেসেস আমরা কিন্তু 46%কে অলরেডি পাঠিয়েছি। সচিবালয়ে পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বলেন, করোনা পরিস্থিতিতে বিমানবন্দর ব্যবস্থাপনায় দৃষ্টান্ত দেখিয়েছে সরকার। করোনায় ক্ষতিগ্রস্ত পর্যটন শিল্পের উন্নয়নে পরিকল্পনা তুলে ধরেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী। 2022-এর ডিসেম্বরের মধ্যে এই মাস্টার প্ল্যানের কাজ সমাপ্ত হবে বলে আমরা আশা করি। যেখানে যে জিনিসটা দরকার ইকো ট্যুরিজমকে মেনটেন করে তারা পরিকল্পনা, ওয়ান স্টপ সার্ভিস কোথায় দরকার সমস্ত কিছু উল্লেখ করে তারা সুপারিশ করবে। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন, এই প্রতিপাদ্যে সোমবার পালিত হবে বিশ্ব পর্যটন দিবস। ইকরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্দোলন ও সংগ্রামের জীবন সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রীর 75তম জন্মদিন উপলক্ষে রাজধানীর একটি হোটেলে কানাডিয়ান ইউনিভার্সিটি আয়োজিত সংবাদ চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। 3 দিনের এই প্রদর্শনীতে শেখ হাসিনার বর্ণাঢ্য কর্মময় ও রাজনৈতিক জীবন তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আগামী মঙ্গলবার দেশের প্রথম ফিচার লেন্থ অ্যানিমেশন চলচ্চিত্র মুজিব আমার পিতার প্রিমিয়ার শো হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর রচনা শেখ মুজিব আমার পিতা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। এ সময় নতুন প্রজন্মের শিশু কিশোরদের কাছে বঙ্গবন্ধুর জীবনের গল্প পৌঁছে দিতে এই উদ্যোগ বলেও জানান ICT প্রতিমন্ত্রী। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ডাটা স্টোরেজ থেকে শুরু করে গ্রাহকদের সব ধরনের তথ্য নিরাপত্তার জন্য নতুন ফিচার নিয়ে কাজ করছে অপো। এ লক্ষ্যে দেশের বাজারে নতুন উন্মুক্ত হওয়া অপো A16 মোবাইল সেটে ব্যক্তিগত নিরাপত্তামূলক সর্বাধুনিক ব্যবস্থা সংযুক্ত হয়েছে। এর আগে স্মার্টফোনগুলোতে অ্যাপ হাইডিং এর মতো সুবিধা সাব ফিচার হিসেবে কাজ করলেও নতুন এই ফোনে তা রয়েছে ব্যক্তিগত তথ্য নিরাপত্তার বিল্ট ইন ফিচার হিসেবে। এছাড়া গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় নিজস্ব ডাটা সুরক্ষা বিভাগ ও অফিসার নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠান। ময়মনসিংহের ভালুকায় নিটল মোটরস লিমিটেডের বন্ধু সুরক্ষা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভালুকা কলেজ রোডে আয়োজিত সভায় স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন ধনু, নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মতলুব আহমদ, টাটা মোটরস লিমিটেডের সার্ক রিজিয়নাল ম্যানেজার রুস্তম নাগপুরওয়ালা, টাটা মোটরস লিমিটেডের কান্ট্রি হেড মাধু প্রকাশ সিং উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সংবাদ।
জার্মানির সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। পার্লামেন্টের 558 আসনে লড়ছেন 53টি রাজনৈতিক দলের প্রায় 5000 প্রার্থী। 16টি প্রদেশে ভোটার 6 কোটিরও বেশি। নির্বাচিত হবেন সরকার প্রধান বা চ্যান্সেলরও। এই লক্ষ্যে প্রত্যেক ভোটার দুটি করে ভোট দিয়েছেন, একটি প্রার্থীকে অন্যটি দলকে। ভোট দেওয়ার ক্ষেত্রে পুরোপুরি স্বাধীন ভোটাররা। বুথ বা ভোট কেন্দ্রের নিরাপত্তায় দরকার পড়েনি পুলিশ কিংবা সেনাবাহিনীর। নির্বাচনে ভরাডুবি হতে পারে 16 বছর ধরে ক্ষমতায় থাকা ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের। এর বিপরীতে পরিবেশবাদী সবুজ দলের প্রধান আনানেলা ভারবেগের চ্যান্সেলর হওয়ার সম্ভাবনা কিছুটা বেশি। নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত একমাত্র প্রার্থী এই দলেরই শাহাবুদ্দিন মিয়াও বিজয়ের ব্যাপারে আশাবাদী। দর্শক, জার্মানিতে ভোট চলাকালে ফ্রাঙ্কফুর্টের একটি কেন্দ্র থেকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানান আমাদের জার্মান প্রতিনিধি খান লিটন। আমি এখন ফ্রাঙ্কফুর্টের 182 নম্বর ভোট কেন্দ্রের মধ্যে থেকে আপনাদের সাথে কথা বলছি। সিনিয়র সিটিজেন হিসেবে ভোটাররা এখানে এসে ভোট প্রদান করে নির্বিঘ্নে চলে যাচ্ছেন, নাই কোনো নিরাপত্তার প্রয়োজনীয়তা, যে যার ভোট ঠিকমতো দিয়ে যাচ্ছেন। তবে ভোটারদের উপস্থিতি খুবই কম, আপনারা দেখতে পাচ্ছেন পাশের তারা ভোট দিয়ে যাচ্ছেন, কারণ তারা মহামারীর কারণে অনলাইনে অনেকে ভোট প্রদান করেছেন। দেশের প্রথিত যশা সার্জারি ও অর্থোপেডিক বিশেষজ্ঞ অধ্যাপক হাবিবুর রহমান চৌধুরী দাফন সম্পন্ন হয়েছে। শনিবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। পরে বনানী জামে মসজিদে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। তার বয়স হয়েছিল 83 বছর। প্রখ্যাত এই চিকিৎসক দীর্ঘদিন হলি ফ্যামিলি হাসপাতালে কর্মরত ছিলেন। এটিএন বাংলা ও এটিএন নিউজের ফ্রান্স প্রতিনিধি এবং ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়ার মা গীতা বড়ুয়া মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে বিকেলে কক্সবাজারের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 75 বছর। গীতা বড়ুয়া 4 ছেলে ও 3 মেয়ে সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। আগামী মঙ্গলবার কক্সবাজারের জাদিপাড়া কেন্দ্রীয় বৌদ্ধ মহাশ্মশানে তাকে দাহ করা হবে। পার্টেক্স খেলার খবর। আগামী 17 অক্টোবর শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ এনসিএল। আর এই লিগ দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রস্তুতি সারবে বাংলাদেশ। বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন এসব কথা জানান। টি-20 বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে 3 ম্যাচে টি-20 ও 2 ম্যাচে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। টি-20 সিরিজ শুরু হবে 19 নভেম্বর। 26 নভেম্বর মাঠে গড়াবে টেস্ট সিরিজ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পথ চলা শুরু হবে বাংলাদেশের। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। ই কমার্স সাইট থেকে কোরবানির গরু কিনে প্রতারণার শিকার হয়েছিলেন বাণিজ্য মন্ত্রীও। করোনায় দেশে 21 জনের মৃত্যু। মঙ্গলবার একদিনে সারা দেশে দেওয়া হবে 80 লাখ ডোজ করোনার টিকা। জাতিসংঘের প্রধানমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে রাজনীতিতে আরও নিচে নেমে গেছে বিএনপি, বলছে আওয়ামী লীগ। পাঠ্য বইয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে খণ্ডিত তথ্য থাকায় এনসিটিবি চেয়ারম্যান ও সদস্যকে তলব করেছে হাইকোর্ট। এবং নদী দখলমুক্ত করতে সরকারি বেসরকারি স্থাপনা দেখা হবে না, হুঁশিয়ারি নৌ পরিবহন প্রতিমন্ত্রীর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।